রচনা বিয়ে করে বড়লোক বাংলো বাড়িতে সংসার করতে আসে। কিন্তু রচনা সেই বাংলো বাড়ির একমাত্র বউ নয়, কারণ তার আগে সেই বাংলোতে আরো ৩৫ জন বউ আছে, অর্থাৎ তার শ্বশুরবাড়ির সদস্য সংখ্যা অনেক। রচনাকে তার ৫১বর্তী বাংলো শ্বশুরবাড়িতে সব ধরনের সদস্যকে নিয়েই সংসার করতে হবে। এই ভেবে রচনার রাত্রিবেলার ঘুম উড়ে যায়। সব থেকে বড় সমস্যা, রচনা কখনো কোনো বিষয়ে কিংবা কোনো কাজে কাউকে না বলতে পারে না। অন্যদিকে তার বাকি ৩৫ জন যা ভীষণই অহংকারী, তারা পায়ের উপর পা তুলে সারাদিন আরাম করে। বাংলো বাড়ির বউ বলে তারা অহংকার দেখায়, কিন্তু রচনা মোটেও অহংকারী ছিল না। বৌমা, আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান, তাই তুমি রান্নাঘরে যাও। আমি তোমার সব জায়েদেরকে রান্নাঘরে পাঠাচ্ছি, ওরা তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবে। এই শুনে রচনা রান্নাঘরে গেলে একে একে বাকি জায়েরা রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। দেখো রচনা, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে রান্নাবান্না কখনোই করিনি, কারণ আমার রান্নাবান্না করতে ইচ্ছা হয় না। তাই আমি কিন্তু তোমাকে কিছু বোঝাতে পারবো না। তোমাকে আমরা একটা বড় লিস্ট ধরিয়ে দিচ্ছি, তুমি সেই লিস্ট অনুযায়ী রান্নাবান্না করে নাও, কারণ আমরা শুনেছি তুমি নাকি ভালো রান্নাবান্না করতে পারো। আচ্ছা দিদি, ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমরা অন্তত আমাকে বলো যে রান্নাঘরে কোথায় কি আছে, তা না হলে আমি এত বড় রান্নাঘরে আমার প্রয়োজনীয় মশলাপাতি কিছুই তো খুঁজে পাবো না। হ্যাঁ, ঠিকই বলেছ, কারণ এত বড় রান্নাঘর তো তুমি বাবার জন্মেও চোখে দেখোনি, তাই তোমার অসুবিধা হতেই পারে। এই বলে বিপাশা রচনাকে সবকিছু দেখিয়ে দেয়। কিন্তু সমস্ত কিছু দেখার পর রচনা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো এরকম ব্যবস্থা চোখেও দেখেনি। কিছুক্ষণের মধ্যেই রচনা জায়েরা তাকে বড় রান্নার লিস্ট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সেই লিস্টের মধ্যে ১০০ রকমের খাবার দাবারের নাম লেখা থাকে। এ কি, আমাকে এখন এত রান্না একা একা করতে হবে? তা নয় তো কি, তুমি এখন এত ধনী পরিবারের বৌমা, তাই তুমি এত রান্না করতে পারবে না বলছো? এরকম বললে কি করে হবে? আমরা ৩৬ জন বৌমা কিন্তু ৩৬ রকমের খাবার খাবো, আর তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা আরো ভালো ভালো খাবার খাবে, তাই সবার স্বাদ অনুযায়ী তোমাকে রান্নাবান্না করতে হবে। এই কথা বলে সবাই রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এমন সময় রচনা সবার জন্য একেবারে ১০০ পদে রান্নাবান্না শুরু করে। রচনা বহু কষ্ট করে রান্নাবান্না সম্পন্ন করার পর খাবারগুলো টেবিলে নিয়ে যায়। সেই বাংলো বাড়ির শ্বশুরবাড়ির লাঞ্চ টেবিলটাও একেবারে দেখার মতো ছিল। রচনা জায়েরা একে একে এসে খেতে বসে পড়ে। বৌমা, তুমি খুব ভালো রান্না করেছো। আসলে এতদিন ধরে রাঁধুনির হাতের রান্নাবান্না খেয়েছি তো, তাই কিন্তু হাতের রান্নার স্বাদ ভুলেই গিয়েছিলাম। তুমি বিয়ে হয়ে আসার পর তোমার বাদবাকি জায়েরা বলল তুমি নাকি রান্নাবান্না করতে পছন্দ করো। সত্যি, তোমার হাতের রান্নার স্বাদ কিন্তু খুব ভালো। এই কথা শুনে নতুন বৌমা একেবারে চুপ করে থাকে, কারণ সে ভালো করে বুঝতে পারে তার জায়েরা ফন্দি করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে কমলা দেবী রচনাকে উপহার হিসেবে হাতে ২০,০০০ টাকা দিয়ে দেয়, যা দেখে বাদবাকি বউয়েরা একেবারে জ্বলে পুড়ে ওঠে। রচনা যখন সেই টাকা নিয়ে নিজের ঘরে যায়, তখন তার জায়েরা তার পিছু পিছু সেখানে গিয়ে পৌঁছায়, কারণ তারাও এখন সেই টাকাতে ভাগ বসাতে চায়। আমার তোমাদের সঙ্গে এই টাকাগুলো ভাগাভাগি করে নিতে কোনো অসুবিধা নেই, তোমরা এই টাকা নিতে পারো। না, আমাদের টাকা লাগবে না। আজকে বিকেলবেলা আমরা একটা ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নেব, তারপর আমরা সব বউয়েরা মিলে একসঙ্গে ফুচকা খাবো, আর তুমি ফুচকার টাকাটা দিয়ে দিও, তাহলেই হবে। বিকালবেলা বড় বাংলো শ্বশুরবাড়িতে ফুচকার গাড়ি ডেকে নিয়ে আসা হয়। বাড়ির ৩৬ জন বউয়েরা মিলে একসাথে অনেক বেশি বেশি করে ফুচকা খায়। সেদিন রচনার ২০,০০০ টাকা চোখের নিমেষেই শেষ হয়ে যায়। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে। রচনার বাংলো শ্বশুরবাড়ির বাইরে বাগানে একটা বিলাসবহুল ঝর্ণা লাগানো থাকে, আর একদিন তাদের ট্যাঙ্কে হঠাৎই জল ভরতে সমস্যা হয়। যাই, বাইরে ঝর্ণায় জল পড়ছে, ওখান থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। তা না হলে এই বাংলো বাড়িতে অনেকজন সদস্য থাকে, সবাইকে যদি তাদের পছন্দ মতো জামা কাপড় দিতে না পারি তাহলে আবার মুশকিল হয়ে যাবে।
সময় মতো জামা কাপড় ধোয়া না হলে এরা তো জামা কাপড় পরতেই পারবে না। এই ভেবে রচনা তাদের বাগানে ঝর্ণার জল দিয়ে জামা কাপড় ধুতে শুরু করে, কিন্তু বাকি জায়েরা এরকম দৃশ্য দেখে তারা ভীষণই রেগে যায়। এ কি রচনা, তুমি কি করছো? তুমি ঝর্ণার জল দিয়ে জামা কাপড় ধুচ্ছ কেন? তোমার কোনো আইডিয়া নেই? কেন দিদি, কি হলো? বাড়ির ট্যাঙ্কে জল আসতে সমস্যা হচ্ছে, তাই আমি ভাবলাম ঝর্ণার জল দিয়ে জামা কাপড় ধুয়ে নিই, তা না হলে তোমরা তো কিছুই পরতে পারবে না। আরে বাবা, আমাদের কাছে পরার জন্য লক্ষ লক্ষ জামা কাপড় আছে, কিন্তু তুমি কি জানো এই ঝর্ণাটা আমরা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি। ঝর্ণার জলের মধ্যে ক্লোরিন মেশানো আছে, আমাদের লক্ষ লক্ষ টাকা দামের জামা কাপড়গুলো তো নষ্ট হয়ে যাবে। অসহ্যকর একেবারে। এভাবেই 2-4টে বউ মিলে রচনাকে অনেক কথা শোনায়, যার ফলে রচনার খুব খারাপ লাগে। এভাবে প্রত্যেক দিন বাংলোর শ্বশুরবাড়িতে নিজেকে বাকি জায়েদের সঙ্গে মানিয়ে নিতে রচনার খুবই সমস্যা হয়। তখনই হঠাৎ করে তার হাত দিয়ে একটা দামি পেন্টিং পড়ে পুরো ভেঙে যায়। তুমি আমাদের বাংলোর 1 কোটি টাকা দামের পেন্টিং ভেঙে ফেললে। তোমাকে এসব কিছু পরিষ্কার করতে কে বলেছে শুনি? তুমি জানো 1 কোটি টাকায় কতগুলো শূন্য থাকে? দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। সেই বাংলো বাড়িতে আবার একটা নিয়ম থাকে যে প্রত্যেক দিন প্রত্যেকটা বউ এক এক করে বাংলোর সদর দরজা রাত্রিবেলা তালা চাবি দিয়ে বন্ধ করবে। দেখতে দেখতে 35 জন বউ পরপর 35 দিন তালা চাবি লাগায়, কিন্তু যেদিন রচনার সময় আসে, বাংলোর দরজা ভালো করে বন্ধ করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমার খুব ঘুম পেয়ে গেছে, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করতে হবে। এই বলে রচনা ঘুমাতে চলে যায়। কিন্তু এমন সময় রচনার বেশ কয়েকজন জায়েরা নিজেদের মধ্যে ফোন দিয়ে আঁটতে শুরু করে। ওই বদমাইশ রচনা আমাদেরকে অনেক কথা বলেছে যে আমরা কোনো কাজ করি না, পায়ের উপর পা তুলে আরাম করি, আর ওকে দিয়ে সমস্ত কাজ করানো হয়। একদম ঠিক কথাই বলেছ, তাই ওকে এবার মজা দেখাতে হবে, কারণ ওর আগে আমরা 35 জনই বাড়ির বউ হয়ে এসেছি, তাই আমাদেরকে কিছু বলার অধিকার ওর নেই। চলো আমরা একটা কাজ করি, ও আজকে সদর দরজায় তালা চাবি ঝুলিয়েছে, আর আমরা লুকিয়ে লুকিয়ে ওই তালা চাবি খুলে দেব, তারপর রাত্রিবেলা যা হয় দেখা যাবে। বাংলোর যদি কিছু হয় তাহলে দোষ পড়বে ওই রচনার ঘাড়ে, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বলে তারা গুটি গুটি পায়ে বাইরে গিয়ে সদর দরজার তালা খুলে দেয়, আর নিশ্চিন্তে রাত্রিবেলা তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বাড়িতে চিৎকার চেঁচেমেচি শোনা যায়। কি হলো মা, আপনারা এত চিৎকার করছেন কেন? বাবা, আপনারা হাঁটতে যাননি? কাকামশাই, জ্যাঠামশাই সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছেন কেন আপনারা? বৌমা, তোমাকে তো ভালো করে বলে দেওয়া হয়েছিল সদর দরজায় তালা দেওয়ার জন্য, তুমি তালা দাওনি। আরে তোর ছেলের বউ যদি ঠিকঠাক করে তালা দিত তাহলে এরকম হতো নাকি? বাইরের কুকুর বিড়াল ছুঁচো সব বাংলোর ভিতরে ঢুকে নোংরা করে দিয়ে চলে গেছে। ইস বাবারে বাবা, গন্ধে টেকা যাচ্ছে না একেবারে। বৌমা, তোমার তো দেখছি কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই। আমাদের বাড়ির অন্যান্য বৌমারা যখন দরজা বন্ধ করে তখন এরকম ঘটনা কখনো ঘটে না, কিন্তু তুমি একদিনেই দায়িত্ব সামলাতে পারলে না। বিশ্বাস করুন মা, আমি কালকে রাত্রিবেলা সদর দরজায় ভালো করে তালা দিয়েছিলাম, তারপরে আমি ঘুমাতে গেছি, কিন্তু এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে যখন পারছো না তাহলে বুঝে লাভ নেই, তুমি এবার এই নোংরাগুলো পরিষ্কার করবে, কারণ আমরা একদম টিকতে পারছি না, বাজে গন্ধে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। এই বলে 35 জন বউ রচনার উপর মুচকি মুচকি হাসতে থাকে, যা দেখে রচনা তাদের চালাকি ধরতে পারে, কিন্তু এখন তার কিছু করার নেই। সে সারাদিন ধরে সেই বাংলোর নোংরা পরিষ্কার করে, যার ফলে রাত্রিবেলার দিকে তার ভীষণই শরীর খারাপ করে। এভাবেই বাংলো বাড়িতে রচনাকে সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। একদিন রচনা তার স্বামীকে সমস্ত কিছু জানায়। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন যখন ডাইনিং টেবিলে সবাই মিলে খাবার খেতে বসে তখন বাবা, আমি বিদেশে একটা বড় বাংলোর প্রপার্টি দেখেছি, কেননা আমাকে বিদেশে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তাই আমি রচনাকে নিয়ে 1 মাসের মধ্যেই বিদেশে চলে যাব, আর ওখানে গিয়ে আমি আর রচনা দুজনে সংসার করব, কেননা আমাকে বিদেশে ট্রান্সফারটা নিতেই হবে। প্রকাশ এই কথা বললেই বাড়ির বউয়েদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে।
কারণ রচনা বিদেশের বাংলোতে গিয়ে সংসার করবে মানে তার অনেক বড়সড় ব্যাপার হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটাই তারা সহ্য করতে পারবে না। কেন ভাই, বিদেশে গিয়ে সংসার করার কি আছে? আর এখন বিদেশে বাংলো কিনে টাকা নষ্ট করতে হবে না। তার চেয়ে বরং তুমি বিদেশে চলে যাও আর তোমার বউকে এখানে রেখে যাও। কারণ আমরা 36 জন একসাথে সংসার করি, তার মধ্যে থেকে একজন যদি বিদেশে চলে যায় তাহলে ভালো লাগে বলো? ভালো না লাগলেও কিছু করার নেই। আমি কোনোদিনও বিদেশে যাইনি, তাই আমি আমার বরের সঙ্গে বিদেশে যেতে চাই। তাছাড়া এই সংসারে তোমরা 35 জন তো আছোই, তোমরা তোমাদের মতো এই বাংলোকে গুছিয়ে রাখবে। আমি এমনিতেও এখানে অনেক সমস্যার সৃষ্টি করে ফেলেছি, আর আমাকে তোমরা সেরকম পছন্দও করতে পারো না। আমি এখানে আর থাকতে চাই না, তাই আমি প্রকাশের সাথে বিদেশে গিয়ে বাংলোতে সংসার করব। তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা সেখান থেকে ঘুরে আসবে। রচনা এই কথা বললে বাকি জায়েরা একেবারে লজ্জিত হয়ে পড়ে, কারণ সত্যিই তারা রচনার সঙ্গে এতদিন অনেক খারাপ ব্যবহার করে। সেই কারণে রচনার সেই বাংলো বাড়িতে টিকতে পারে না। 1 মাসের মধ্যে প্রকাশ ট্রান্সফার করিয়ে রচনার সাথে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে প্রকাশ একটা আলাদা বড় বাংলো কিনে ফেলে। কিন্তু অন্যদিকে রচনার বাকি জায়েরা খুবই বিপদে পড়ে। ওই 36 নাম্বার বউটাকে কেমন ভুলভাল বুঝিয়ে আমরা বাংলোর সব কাজ করিয়ে নিচ্ছিলাম, কিন্তু এখন তো আমাদেরকেই সব কাজ করতে হচ্ছে। কিন্তু ও চলে যাওয়ার পর আমাদের ঘাড়ে আবার সব দায়িত্ব চলে এসেছে। এই বাংলোতে বিয়ে করে কোনো লাভ হলো না, এখন রচনা তো বিদেশের বাংলোতে রাজত্ব করছে। এভাবেই এখন অনুশোচনা করা ছাড়া তাদের কাছে কোনো উপায় থাকে না। মা, আমি তো সুস্থ হয়ে গেছি। আমি এবার বাড়ি গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব। ওই যে বড় স্কুলটা যেটা তোমাকে দেখিয়েছিলাম হসপিটালে আসার সময়, ওই স্কুলটাতে। না রে মা, আমি তোকে ওই স্কুলে কি করে ভর্তি করব? ওটা তো বড় লোকেদের স্কুল। ওই স্কুলে তোকে ভর্তি করার মতো সামর্থ্য আমার নেই রে মা। তোর বাবা বেঁচে থাকলে আমি হয়তো তোর ইচ্ছাটা পূরণ করতে পারতাম। না, আমার ওই স্কুলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা। তুমি তো বলেছিলে আমি এবার থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি জানি না কিছু, তুমি আমাকে ওই স্কুলে ভর্তি করো। প্রিয়া, তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে চাও? দেখুন, আপনার মেয়ের পড়াশোনা করার খুব ইচ্ছা, আর এভাবে ওর মনোবল ভেঙে দেবেন না। আমি বুঝতে পারছি আপনার পক্ষে অত বড় স্কুলে ওকে ভর্তি করা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করছি আমি যদি আপনার মেয়ের জন্য কিছু করতে পারি। আর যদি কিছু করতে পারি তাহলে তো খুবই ভালো হবে। ডাক্তার কাকু, আপনি সত্যি বলছেন? আপনি আমাকে ওই স্কুলে ভর্তি করে দেবেন? আমি তোমাকে কথা দিচ্ছি না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। তুমি এসব জিনিস নিয়ে একদমই চিন্তা করবে না, সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবে, কেমন? আর তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম সুস্থ। এবার তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও। প্রিয়া তার মা মোহিনীর সঙ্গে বাস করত। প্রিয়ার বাবা ছিল না, তাই তার মা অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। মোহিনী প্রিয়াকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রিয়া তার পছন্দের বড় নামিদামি স্কুলে ভর্তি হয়। সে খুবই খুশি মনে নতুন স্কুলে যাওয়া শুরু করে দেয়। প্রথম দিনে প্রিয়াকে দেখে ক্লাসের মেয়েরা সবাই হাসাহাসি করতে শুরু করে, কারণ প্রিয়ার মাথায় চুল ছিল না, সে পুরোপুরি টাক মাথা ছিল। তাই সে প্রথম দিনই ক্লাসের সকলের কাছে হাসির পাত্র হয়ে উঠেছিল। এই, তোরা সবাই আমাকে দেখে হাসছিস কেন? আমার মাথায় চুল নেই বলে? তোরা এত হাসাহাসি করিস না প্লিজ, আমার খুব খারাপ লাগছে। হে হে হে, তুই তো টাক মাথার সঙ্গে সঙ্গে বোকাও। তোর মাথায় চুল নেই, সেই সঙ্গে তোর মাথায় কোনো বুদ্ধিও নেই। তোর যাতে খারাপ লাগে সেই জন্যই তো তোকে দেখে আমরা হাসছি। কি বন্ধুরা, তাই তো? মধু এক বড়লোক ঘরের মেয়ে ছিল। তারা ভীষণ বড়লোক ছিল। বড়লোক হওয়ার জন্য মধু ভীষণ পরিমাণে অহংকারী ছিল, তাই সে সবসময় গরিবদেরকে ছোট করত। সে তার বন্ধুদের পেছনে অনেক অনেক টাকা খরচ করত, তাই ক্লাসের বেশিরভাগ মেয়েরাই তার পেছন পেছন ঘুরত। কিন্তু শ্রেয়া নামে একটি মেয়ে ছিল যে মধুকে একেবারেই পছন্দ করত না। প্রিয়া, তুই খারাপ ভাবিস না, তুই চল আমার সঙ্গে। এরা কেউ তোর বন্ধু হবে না, আজ থেকে আমি তোর বন্ধু। শ্রেয়ার কথা শুনে প্রিয়া খুবই খুশি হয়। তারা দুজনে পাশাপাশি বসে পড়ে। তারা একসঙ্গে ক্লাস করে এবং একসঙ্গে টিফিনও খায়। মধু এবং তার বন্ধুরা শ্রেয়া ও প্রিয়া দুই বন্ধুকে নিয়ে একসঙ্গে মজা করতে থাকে। এরকম ভাবেই কয়েকদিন কাটে। একদিন প্রিয়া ও শ্রেয়াকে একসঙ্গে গল্প করতে দেখে মধু বলে, আমি তোকে একটা উপদেশ দেব শ্রেয়া।
তোদের দুই বন্ধুর মধ্যে খুব মিল, তাই না? প্রিয়া আর শ্রেয়া, মনে হয় দুই বোন। তুই যদি প্রিয়ার মতো টাকমাথা হয়ে যাস তাহলে কিন্তু তোদের দুজনকে একেবারে দুই বোন মনে হবে। কি রে শ্রেয়া, তোর বেস্ট ফ্রেন্ডের জন্য তুই এটুকু করতে পারবি তো? এ তুই কি বলছিস মধু? প্রিয়া আমার জন্য শুধু শুধু কেন টাকমাথা হতে যাবে? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই এখানে আমাদেরকে বিরক্ত করার জন্য এসেছিস। চল প্রিয়া, আমরা অন্য জায়গায় যাই। এই বলে তারা দুই বন্ধু সেখান থেকে চলে যায়। মধু ও তার বন্ধুরা একসঙ্গে হাসাহাসি করতে থাকে। এরকম ভাবেই দিন কাটে। প্রত্যেক দিনই প্রিয়াকে তাদের ক্লাসের সকলের সামনে ভীষণ অপমানিত হতে হতো। একদিন মধু ক্লাসে এসে বলে, এই সবাই শোন, সামনের সপ্তাহে আমার জন্মদিন। তোরা তো জানিস আমার বাবা কত বড় লোক। প্রত্যেক বছর আমার জন্মদিন খুবই ধুমধাম করে সেলিব্রেট করা হয়, আর এবারও আমার জন্মদিন খুবই বড় রকম ভাবে আমার বাবা সেলিব্রেট করবে বলেছে। আমি তোদের সবাইকে আমার জন্মদিনে ইনভাইট করব। মধুর কথা শুনে তার বন্ধুরা সবাই খুবই খুশি হয়। মধুর জন্মদিনের পার্টিতে যেতে পারবে বলে সকলে খুবই উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করে দেয়। বন্ধুরা আস্তে আস্তে, কাম ডাউন। শ্রেয়া, আমি কিন্তু তোকেও ইনভাইট করব। আমার বাবা কয়েকদিনের মধ্যে স্কুলে এসে সবাইকে ইনভাইট করবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোর টাকলি বন্ধুকে ইনভাইট করতে পারবো না। কিন্তু কেন? আমরা সবাই তোর জন্মদিনের পার্টিতে যাব, আর প্রিয়াকে তুই যদি ইনভাইট না করিস তাহলে তোর খারাপ লাগবে। তুই ওকে ইনভাইট করবি না কেন বল? ওই টাকলির সঙ্গে থেকে থেকে তোরও মাথার বুদ্ধি কমে গেছে। আরে বাবা, আমার বার্থডের দিন তো ফটো শুটিং হবে। আমি আমার বন্ধুদের সঙ্গে ফটো তুলবো, আর টাকলি যদি আমাদের সঙ্গে ফটো তোলে তাহলে আমার পুরো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটাই তো বেকার হয়ে যাবে। ওকে আমাদের বাড়িতে ডেকে যদি ওকে বলি যে তোকে ফটোতে নেব না, তাহলে তোর খারাপ লাগবে। তাই আমি আগেই ভেবেছি যে ওকে আমি ইনভাইট করব না। মধুর কথা শুনে শ্রেয়া খুবই রেগে যায়। প্রিয়া তখন সেখানে ছিল না। মধু, তুই কোনোদিনও চেঞ্জ হবি না। সত্যি তুই খুব বাজে। তুই আমার বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট না করলে আমিও তোর জন্মদিনের পার্টিতে যাব না। এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। পরের দিন মধুর বাবা কৃষ্ণেন্দু বাবু তাদের স্কুলে আসে মধুর সমস্ত বন্ধুদেরকে বার্থডে পার্টিতে ইনভাইট করার জন্য। সবাই শোনো, আমি আমার মেয়ে মধুর জন্মদিন উপলক্ষে তোমাদের ক্লাসের সকলকে ইনভাইট করছি। তোমরা সবাই কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্মদিনের পার্টিতে আসবে, তাহলে আমি খুবই খুশি হব। কাকু, আপনি সবাইকে ইনভাইট করছেন? আপনি প্রিয়াকেও ইনভাইট করছেন তো? হ্যাঁ, আমি বললাম তো আমি সবাইকে ইনভাইট করছি, কেউ বাদ নয়। আমি শুধু শুধু একটা মেয়েকে বাদ দিতে যাব কেন? কৃষ্ণেন্দু বাবুর কথা শুনে শ্রেয়া এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়, কিন্তু মধু তার বাবার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। দূর, আমার বাবাটা না সব বিগড়ে দিল। এই টাকলিকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল? যাক, নিমন্ত্রণ যখন করেই ফেলেছে তখন একে নিয়ে মজা করা যাক। জানিস প্রিয়া, আমি তো ভেবেছিলাম তোকে আমি ইনভাইট করব না। তারপর ভাবলাম তোকে ইনভাইট করলে আমরা অনেক বেশি মজা করতে পারবো। কেন? আমাকে ইনভাইট করলে সবাই মজা করতে পারবি মানে? আরে, আমার জন্মদিনের দিন আমরা বন্ধুরা সবাই মিলে কেক মাখামাখি করি, বুঝেছিস তো? এবার আমরা সবাই মিলে কেক নিয়ে তোর টাক মাথায় লাগাবো। তোরে প্লেন টাক মাথায় কেক মাখাতে দারুণ লাগবে। কি বন্ধুরা, সবাই টাকলির মাথায় কেক লাগাবি তো? এই চুপ কর তোরা। তোরা সবসময় প্রিয়ার সঙ্গে এরকম করিস। প্রিয়াকে অপমান করার জন্য তোদের বাড়িতে ডাকছিস, তাই তো? ঠিক আছে, আমি আর প্রিয়া তোর জন্মদিনের পার্টিতে যাব না। এবার হলো তো? এই সবাই চুপ কর, তোরা এত হাসিস না। এই দেখ, তোদের খারাপ লাগলো? আরে আমি তো একটু মজা করছিলাম। সরি প্রিয়া, সরি শ্রেয়া, আমি এরকম কিছুই করব না। আমি তো এমনি একটু ইয়ার্কি করছিলাম তোদের সঙ্গে। তোরা কিন্তু অবশ্যই আসিস, কেমন? সবাই মধুর জন্মদিনের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে তার জন্মদিন চলে আসে। মধুর বন্ধুরা তার জন্য অনেক দামি দামি উপহার নিয়ে যায়, কিন্তু প্রিয়া তার জন্য খুবই সাধারণ একটা উপহার নিয়ে গিয়েছিল। তাই জন্য মধুর মনে মনে খুবই রাগ হয় এবং সে আবার প্রিয়াকে বিরক্ত করার কাজে লেগে পড়ে। আচ্ছা প্রিয়া, আমি শুনেছি তোরা খুব গরিব। তোর তো তাহলে জন্মদিন সেলিব্রেট হয় না, তাই তো? আর কারোর জন্মদিনে যে এত বড় পার্টি হতে পারে সেটাও তো তোর কোনো ধারণা ছিল না। না রে, আমার জন্মদিনে এসব কিছুই হয় না তো। আমার মা আমার জন্য পায়েস বানায় আর আমি পায়েস খাই।
হ্যাঁ, গরিবদের আবার কি জন্মদিন বলতো? তোদের মতো গরিবদের পক্ষে এছাড়া তো আর কিছুই করা সম্ভব নয়। আর প্রিয়া, একটা কাজ করবি, তুই আমার বার্থডে কেকটা এনে দিবি। ওটা আমাদের হল রুমে রাখা আছে। তোর তো এসব ভালো ভালো খাবার খাওয়ার অভ্যাস নেই। তুই যা, তাড়াতাড়ি আমার বার্থডে কেকটা নিয়ে আয়। মধুর কথা শুনে প্রিয়ার খুবই খারাপ লাগে এবং মধুর বার্থডে কেক আনতে চলে যায়। সেখানে গিয়ে প্রিয়া দেখে যে মধুর বাবা কৃষ্ণেন্দুবাবু কেকের মধ্যে বিষ ঢালছে। এই দেখে প্রিয়া খুবই ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে মধুর কাছে আসে। প্রিয়া হাঁপাতে হাঁপাতে বলে, মধু মধু, তোর সাথে একটা কথা আছে। তোর বার্থডে কেক, তোর বার্থডে কেকে, তোর বার্থডে কেকে কাকু কাকু। এই, তুই কি বলছিসটা কি? তুই কেকটা নিয়ে আসিসনি কেন? বুঝলাম, অত বড় কেক দেখে তুই অবাক হয়ে গেছিস, তাই তো? ওরে বাবা রে, তোর তো এবার হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে। ততক্ষণে মধুর বাবা কৃষ্ণেন্দুবাবু সেখানে কেক নিয়ে উপস্থিত হয়। হ্যাপি বার্থডে মধু, স্পেশাল কেকটা আমি শুধুমাত্র তোমার জন্য তৈরি করেছি। এই কেকটা শুধু তুমি খাবে, আর এই যে বড় কেকটা, এটা তুমি তোমার বন্ধুদের ভাগ করে দেবে। আগে এই ছোট কেকটা কাটো, আমি তোমাকে নিজের হাতে কেকটা খাইয়ে দেবো। না মধু, তুই এই কেকটা খাবি না প্লিজ। তোর বাবা এই কেকে বিষ মিশিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আর আমি এটাই বলবো বলে দৌড়ে দৌড়ে তোর কাছে এলাম। প্রিয়ার কথা শুনে মধু খুবই রেগে যায়, আর অন্যদিকে কৃষ্ণেন্দুবাবু খুবই ভয় পেয়ে যায়। প্রিয়া, কি সব ভুলভাল কথা বলছিস? তুই জানিস তুই কাকে কি বলছিস? এটা আমার বাবা। কি সব আলতু ফালতু কথা বলছো তুমি? আমি আমার মেয়েকে হত্যা করার চেষ্টা করবো কেন? হ্যাঁ, এই কে কোথায় আছো? একে বাইরে বের করো। মাথায় চুল নেই আর বড় বড় শুধু কথা। যাও এখান থেকে। এই প্রিয়া, এই কেকে আমার বাবা বিষ মিশিয়েছে, তাই তো? ঠিক আছে, এই কেকটা তুই খা, আমি দেখি এই কেকটা খেয়ে তুই মরিস কিনা। মধুর কথা শুনে প্রিয়া কেকটা খাওয়া শুরু করে। কিছুটা কেক খাওয়ার পরই প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়। কৃষ্ণেন্দুবাবু খুবই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মধু তার কিছু আত্মীয় স্বজনের সাহায্যে প্রিয়াকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু প্রিয়াকে দেখে অবাক হয়ে যায়। এ কি, এটা তো প্রিয়া। কি হয়েছে প্রিয়া? এই, তাড়াতাড়ি একে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। এখনই চিকিৎসা শুরু করতে হবে। আমাদের বড় ডাক্তারবাবুকে নিয়ে এসো তাড়াতাড়ি। প্রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে যাওয়া হয়। ডাক্তারবাবু, আপনি টাকলিকে কিভাবে চিনলেন? আর বলছে যে টাকলি সত্যি কিছু হয়েছে নাকি টাকলি নাটক করছে? এই, তুমি কাকে টাকলি বলছো? হ্যাঁ, প্রিয়া নাটক করছে বলে মনে হচ্ছে তোমার? তুমি জানো এই মেয়েটা কেন টাক মাথা? মেয়েটা কত অসহায় তুমি জানো? 1 বছর আগে প্রিয়ার ক্যান্সার ধরা পড়েছিল। ট্রিটমেন্ট করার পর ওর হাতে মাত্র 3 বছর সময় আছে। ওর ট্রিটমেন্ট আমিই করছিলাম। 3 বছর পর প্রিয়া মারা যাবে। এই ব্যাপারে প্রিয়া কিছুই জানে না। আর ওর বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল, আর ও পড়াশোনাতেও খুব ভালো ছিল। তাই আমি ইচ্ছা পূরণ করার জন্যই প্রিয়াকে তোমাদের স্কুলে ভর্তি করেছিলাম। ডাক্তারবাবুর কথা শুনে মধু অবাক হয়ে যায়। কয়েক ঘন্টা পর প্রিয়ার জ্ঞান ফিরে আসে। পুলিশ ততক্ষণে কৃষ্ণেন্দুবাবুকে ধরে হসপিটালে নিয়ে আসে। অনেক মারধর খাওয়ার পর কৃষ্ণেন্দুবাবু সকলের সামনে তার ভুল স্বীকার করে। আমি বলছি, আমি সব সত্যি কথা বলছি। প্রিয়া আমার নিজের মেয়ে নয়। প্রিয়া যখন মাত্র 2 বছর ছিল তখন ওর বাবা মা মারা যায়। আমার দাদা ওর বিশাল সম্পত্তি প্রিয়ার নামে করে গেছে, কিন্তু 18 বছর না হওয়া পর্যন্ত প্রিয়ার সম্পত্তি আমার নামে হবে না। তাই জন্য আমি প্রিয়াকে আগেই বিষ খাইয়ে মেরে দিতে চেয়েছিলাম, যাতে প্রিয়া মারা গেলে সমস্ত সম্পত্তি আমার হয়ে যায়। ছি, তুমি আমার নিজের বাবা নও, কিন্তু তুমি আমার কাকু হও। তবুও তুমি আমাকে আমার জন্মদিনের দিন হত্যা করার চেষ্টা করেছো। আর প্রিয়া, যাকে আমি সবসময় অপমান করেছি, আজকে ওই আমার জীবন বাঁচানোর জন্য নিজেই মৃত্যুর দিকে এগিয়ে গেছে। পুলিশ অফিসার, আপনি নিয়ে যান এই শয়তান লোকটাকে। পুলিশ কৃষ্ণেন্দুবাবুকে ধরে নিয়ে চলে যায়। মধু প্রিয়ার কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু, আপনি যে বললেন বিদেশে নিয়ে গেলে প্রিয়ার ভালো চিকিৎসা হবে আর প্রিয়া আবার সুস্থ হয়ে উঠবে, আপনি প্রিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব। আমি শুধু চাই প্রিয়া যাতে নতুন জীবন ফিরে পাক। মধু ডাক্তারবাবুকে অনেক অনেক টাকা দেয়। সেই টাকা দিয়ে বিদেশ থেকে প্রিয়ার চিকিৎসা হয় এবং প্রিয়া পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তার মাথায় আবার নতুন করে চুল গজানো শুরু হয়। থ্যাংক ইউ মধু, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য। এটাই আমার কাছে আমার জন্মদিন। আমি নতুন করে জীবন পেলাম। আমি এই দিনটাকেই এবার থেকে জন্মদিন হিসেবে পালন করব। আর আজকে আমি নিজের হাতে পায়েস রান্না করে আমার সব বন্ধুদেরকে খাওয়াবো। এভাবে সেদিন থেকে প্রিয়া ও মধু খুবই ভালো বন্ধু হয়ে ওঠে।
প্রিয়া তার বন্ধুদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতে থাকে।